চতুর্থ চ্যালেঞ্জ নিয়েই কাল মোদী সরকারের তৃতীয় বাজেট। এবারে শরিকদের ওপর অনেকটা নির্ভর করতে হচ্ছে মোদী সরকারকে, ফলে জোট দায়বদ্ধতার কথা বজায় রেখেই বাজেট পেশ করতে হবে নির্মলা সীতারামনকে। এই পরিস্থিতিতে বড় আর্থিক সংস্কারের দিকে নির্মলা সীতারামন এগোতে পারেন কিনা সেদিকেই নজর থাকবে। জেডিইউ সূত্রে খবর, বিহার নির্বাচনের কথা মাথায় রেখে এখনই জনগণের স্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোনো কড়া আর্থিক পদক্ষেপ মানবেন না জেডিইউ। স্পেশাল প্যাকেজের দাবি সামলানো অন্যতম বড় দায়। জেডিইউ এর পাশাপাশি বিহারের স্পেশাল প্যাকেজের দাবিও জানাচ্ছে এলজেপি। টিডিপির পাশাপাশি অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজের দাবি জানাচ্ছে ওয়াইএসআরসিপিও। ওড়িশার জন্য স্পেশাল প্যাকেজের দাবি জানাতে শুরু করেছে বিজেডিও। গত একের পর এক বাজেটে মধ্যবিত্ত কর ছাড়ের ক্ষেত্রে কোনো স্বস্তি পায়নি। ভোটে ধাক্কার পর এবার কি করবেন নির্মলা? শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবহনে পরিকাঠামোগত উন্নয়ন যথাযথ নয় বলে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছে। বরাদ্দ কি বাড়বে? আমার ব্যক্তিগতভাবে কোনো এক্সপেকটেশন নেই, কারণ এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন মানুষের জন্য কিছু করবেন না। উনি একটা এজেন্ডা নিয়ে এসছেন, দেশ বেচার এজেন্ডা। সেই এজেন্ডাইতে দেখবেন যে অগ্রগতি হবে। আগামীকাল মোদী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ, আগামীকাল বাজেট। এই বাজেট থেকে কি প্রত্যাশা আম আদমির, দেখুন। সিনিয়র সিটিজেনদের কি ইনকাম ট্যাক্সটা যদি একটুখানি সফট হয় তাহলে সিনিয়র সিটিজেন্স উইল গেট দ্য বেনিফিট আউট অফ দ্যাট। এক্সপেকটেশন ফ্রম দ্য বাজেট হচ্ছে স্যালারিড ক্লাসকে আরেকটু বেশি ট্যাক্স রিবেট দেওয়া। ইনফ্লেশন শুড বি ব্রট আন্ডার কন্ট্রোল। হেলথ বলুন, ফুড আর্টিকেলস বলুন, এডুকেশন বলুন, ইলেকট্রিসিটি বলুন, সবই তো আমরা মানে জেরবার হয়ে যাচ্ছি আমরা। জিনিসপত্রের দাম এগুলি যদি কম হয় তবেই তো সব কিছু, নাহলে কি ভালো হবে বলুন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে চিঠি রাজ্যপালের। শপথ নেওয়ার পর প্রথমবারের জন্য পূর্ণাঙ্গ অধিবেশনে ঢোকার আগেই সায়ন্তিকাদের চিঠি সিভি আনন্দ বোসের। শপথ অসাংবিধানিক, 37টি ধারা উল্লেখ রাজ্যপালের। স্পিকার যে শপথ গ্রহণ করাচ্ছেন তা বেআইনি দাবি করলেন সিভি আনন্দ বোস। আপনাদের আরও একবার জানিয়ে রেখে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। শপথ নেওয়ার পর প্রথমবারের জন্য পূর্ণাঙ্গ অধিবেশনে ঢোকার আগেই সায়ন্তিকাদের চিঠি সিভি আনন্দ বোসের। শপথ অসাংবিধানিক, 37টি ধারা উল্লেখ রাজ্যপালের। আরো বিস্তারিত জানবো সহকর্মী প্রদীপ্ত কান্তির কাছ থেকে। প্রদীপ্ত, আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? সায়ন্তিকা রেয়াতদের চিঠি দিয়েছেন রাজ্যপাল, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সহকর্মী প্রদীপ্তর কাছ থেকে। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, প্রথমবারের জন্য পূর্ণাঙ্গ অধিবেশনে ঢোকার আগেই সায়ন্তিকাদের চিঠি সিভি আনন্দ বোসের। জানালেন শপথ অসাংবিধানিক। আরো বিস্তারিত জানাবেন প্রদীপ্ত কান্তি। প্রদীপ্ত, দেখো, এই শপথের ক্ষেত্রে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ বিতর্ক কিন্তু এখনো অব্যাহত, এবং রাজ্যপাল স্পষ্ট করে দিলেন যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন সেটা বেআইনি, সেটা অসাংবিধানিক। এবং তিনি চিঠিতে এই কথা উল্লেখ করেছেন যে বিধানসভার যে রুলের কথা বলা হচ্ছে সেই রুল সংবিধানের ঊর্ধ্বে নয়, এবং এর পরেও যদি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকাররা তারা অধিবেশন কক্ষে থাকে তাহলে 500 টাকা, প্রত্যেক দিন 500 টাকা জরিমানার যে নিয়ম রয়েছে সেই নিয়মকেও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। এবং সুপ্রিম কোর্টের কি কি রুল রয়েছে, রুলিং রয়েছে এই বিষয়ে, সেই বিষয়গুলো কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে রাজ্যপাল স্মরণ করিয়ে দিয়েছেন। এবং পূর্ণাঙ্গ অধিবেশনে এই প্রথমই কিন্তু ওই দুই বিধায়ক তারা যোগ দিচ্ছিলেন। ঠিক যোগ দেওয়ার 5 মিনিট আগে এই চিঠি ইমেল মারফত রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসে। এবং ঘটনাচক্রে দ্বীপ যে আগামীকালই কিন্তু 4 নবনির্বাচিত জনপ্রতিনিধি। ঠিক, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে কাল বিধানসভায় 4 বিধায়কের শপথ। 4 জয়ী তৃণমূল প্রার্থী শপথ নেবেন আগামীকাল। বিধানসভা নিয়ম মেনেই কাল শপথ। রাজ্যপালের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু রাজভবনের তরফে কোনো সদুত্তর আসেনি। শপথ নেবেন মানিকতলার জয়ী তৃণমূল প্রার্থী শক্তি পাণ্ডে, শপথ নেবেন বাগদার জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জের জয়ী প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণের জয়ী শাসক দলের প্রার্থী মুকুটমণি অধিকারী আগামীকাল শপথ নেবেন। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসছেন তাদের শপথ গ্রহণ হবে 1টার সময়। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পানিহাটিতে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মারামারি, ভাঙচুর।
প্রতিবাদে থানা ঘেরাও পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের রেল পার্ক এলাকায় ব্যাপক উত্তেজনা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি ভাঙচুর। আরো বিস্তারিত জানবো সহকর্মী অনন্তর কাছ থেকে। অনন্ত, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো দীপ, কার এলাকা দখল কার হাতে থাকবে? যে এই রানা কর্মকারের হাতে, না যে দখল থাকবে বুবাই মল্লিক বা পরিতোষদের হাতে? এই ঘটনা নিয়ে কিন্তু কালকে রানা কর্মকারকে ব্যাপক মারধর করে বুবাই মল্লিক এবং পরিতোষের লোকজন। এরপর তারা থানায়, রানা কর্মকারের যারা লোকজন তারা থানায়, খড়দা থানায় অভিযোগ দায়ের করে। আজকে কিছুক্ষণ আগেই সেই পার্টি অফিস, যেটা যে পার্টি অফিসে বুবাই মল্লিকের পার্টি অফিস, সেই পার্টি অফিস ভাঙচুর হয় এবং সেখানে ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে, পুলিশ রয়েছেন সাদা পোশাকে। তবে এই যে এলাকার টানাপোড়েন, এলাকার দখল নিয়ে যে টানাপোড়েন, কার ক্ষমতা, কার রাজ, কে থাকবে, কে চালাবে এলাকা, এই নিয়েই কিন্তু মূলত দ্বন্দ্ব দুই দলের মধ্যে। বুঝতে পেরেছি অনন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবর আসছে ভাঙড় থেকেও, সেখানেও তুমুল মারামারি, জখম দুপক্ষের অন্তত 6 জন। তৃণমূল নেতার সঙ্গে 21-এর সভাস্থলে না যাওয়ায় বাড়িতে হামলা, মারধর করার অভিযোগ এলাকার পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মণ্ডল এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। যদিও আহতদের বিরুদ্ধেও পাল্টা হামলার অভিযোগ উঠেছে। কৌশিক অনুগামীদের 2 জনকে মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। দুপক্ষই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এলেও মুখে কুলুপে এঁটেছে স্থানীয় নেতৃত্ব। মোতালার মিটিংয়ে গেছিল, অন্য আলাদা যে পার্টি পলিটিক্সের জন্যই গিয়েছিল। বাড়ি এসে সব শান্ত ছিলাম, আমরা ঘরে শুয়েও ছিলাম। একটা পাড়ায় একটা বাচ্চা মেয়েকে মারধর করেছে, আমার মেসোকে মারধর করেছে, আমার স্বামী ঠেকাতে গেছে, আমার স্বামীকেও ধরে পিটিয়েছে। মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়াভাবে নির্দেশ দিয়েছেন, তারপরেও সরকারি জমি দখল করে চলছে নির্মাণ কাজ। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন, সেখানে লাগিয়ে দেওয়া হলো সরকারি বোর্ড। নদিয়ার চাকদার ভাগীরথী শিল্পাশ্রম এলাকার ঘটনা। অভিযোগ, কয়েক বছর আগে বন্ধ হয়ে যাওয়া ভাগীরথী শিল্পাশ্রম নামে এক সরকারি আবাসনের জায়গা দখল করে কয়েকজন অসাধু ব্যক্তি প্রথমে টিন দিয়ে ঘেরে, তারপর স্থানীয় নির্মাণের কাজ চলছিল। বিষয়টি নজরে আসতেই বুলডোজার নিয়ে হাজির হন চাকদার বিডিও। তিনি জানিয়েছেন, এই জায়গা আগামী দিনে সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য ব্যবহার করা হবে। এই প্লটে মোট জমির পরিমাণ 1 একর 46 শতক, মানে 146 শতক জমি। টোটালটাই রেজিস্টার্ড এবং গভর্নমেন্ট প্রপার্টি। এখানে পিআইসি জমি দেওয়া হয়েছিল, পিআইসিকে একটা কনস্ট্রাকশন করার জন্য। সেখানে অবৈধভাবে একজন এখানে জমি একবার করে বসেছিল, ঠিক আছে? এটাকে রিমুভ করা হচ্ছে। গভর্নমেন্ট 18 সালে করেছে, আমি 17 সালে কিনেছি, সার্চিং করে জমি ওকে দেখে কিনেছি। আমার দলিল আছে, আমার রেকর্ড আছে, আমার ট্যাক্সের রসিদ আছে, সব কিছুই আছে। কিন্তু ওনারা এটা গুরুত্ব দিচ্ছে না এবং হাইকোর্টে এটা বিচারের দিন চলছে কেস। যেসব পরিকল্পনাগুলো আসছে আমরা এই জন্যই সেগুলো রূপায়ণ করতে পারি। পাহাড়কে যারা ভালোবাসেন সেই পর্যটকদের জন্য এবার সুখবর। নতুন তৈরি হচ্ছে দার্জিলিংয়ের আকর্ষণ কাঁচের ব্রিজ। দার্জিলিং বাজার থেকে মাত্র 8 কিলোমিটার দূরে তৈরি হবে গ্লাস ব্রিজ। এর পাশাপাশি আরও 2টি ব্রিজও তৈরি হচ্ছে গাড়ি চলাচলের জন্য। হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড বলেন, পুরনো সেতুর ওপর একটি ওয়াটার পার্ক, রোপ লাইন, রক ক্লাইম্বিং ও একটি কফি শপ তৈরি করা হবে। दार्जिलिंग में ही पहली बार है, जीटीए क्षेत्र में ये इसका वक्त कहीं भी नहीं है, तो आज फर्स्ट टाइम ये कर रहे हैं यहाँ पर। तो ये स्काई वॉक और जो ये पुराना इनकम्प्लीट ब्रिज है उसके ऊपर भी वो एक कॉफी शॉप बनाने की कोशिश कर रहे हैं। उसका इंजन है, उसका वेट लोड, उसका विंड कैपेसिटी, ये सब मॉनिटर करके ये कर रहा है। और ये घटना ऐसा होगा वो सब वो में नहीं जाएगा, लेकिन I am confident that that bridge will be a big tourist attraction. ग्लास वॉक भी हम शायद ये जो ब्रिज है, ब्रिज के साथ साथ ही ओपनिंग करेंगे और बाद में यहाँ पे रॉक क्लाइंबिंग और स्विमिंग पूल, जिप लाइन, ये करके एक हमारा ये सोच है कि हम एक इको टूरिज्म फॉर्म करेंगे। ये अपना सोच है। फरवरी से काम शुरू हो चुका है, तो आज 15-20 दिन का और लगेगा। तो यहाँ पर ये कंप्लीट होने के बाद यहाँ की जो कमेटी है उसको ये हैंड ओवर कर रहा है आज। दार्जिलिंग से धनुष तामांग, TV9। বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন ডানকুনির পড়ুয়া। খুশির হাওয়া পরিবারের মধ্যে। বাংলাদেশে এই মুহূর্তে বন্ধ মেডিকেল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। খুশি পরিবার। বাংলাদেশে অশান্তির কারণে বাংলাদেশ ছেড়ে দেশে ফিরছেন একে একে পড়ুয়ারা। বৃহস্পতিবার থেকে রবিবার অবধি নেট ছিল না আমাদের,
তো আমাদেরকে তখন আমাদের যে কলেজের প্রিন্সিপাল আর হাই এমবেসি থেকে অর্ডার এসেছিল যে আমাদের ইভ্যাকুয়েট করে দেওয়ার। আমাদের ওখান থেকে বাস পাঠিয়েছিল, তো বাসেতে আমরা টোটাল এসে গেছিলাম মালদা অবধি। তারপর থেকে বর্ডার ক্রস করার পর থেকে যে যেরকমভাবে ট্রান্সপোর্ট করতে পারে, আমার বাবা মাকে গাড়ি পাঠিয়েছিল, বাকি আমার ফ্রেন্ডসরা বাসে করে নিজের প্রাইভেট গাড়ি করে ফিরে গেছে।